এই সপ্তাহেই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। মুশফিকের ১০০তম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন, বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি। স্কোয়াড নিয়ে বিতর্কের মাঝেই শুরু হলো জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসর। খুলনায় বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে স্বাগতিকরা, সিলেটে ২ ম্যাচে লড়ছে ৪ দল। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী। ভারত ম্যাচের প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি গেমে নামার আগ্রহ দেখিয়েছেন লেস্টার তারকা। সমিতকে পেতেও চলছে চেষ্টা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। এই সপ্তাহেই নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকুর রহিমের কারণেও। অভিজ্ঞ ক্রিকেটারের ১০০তম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গাজী আশরাফ লিপুর উপর চাপ কমাতে খুব শিগগিরই বাড়ানো হবে নির্বাচক প্যানেল। নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক। দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে। সেখানে নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকে। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই। তবুও গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি। সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না, তারা লিস্টে দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে, আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে। সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক, তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে। আশা করছি যে খুবই দ্রুত ২-৪ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। ১০০টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছি, তার মানে এটা সবাই জানে যে ওর ১৭তম টেস্টের সময় চলে এসছে। এদিকে ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর বিপিএল এর আগে থাকা ফাঁকা সময়ে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়ে এখনও ভাবছে ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে তার আগে পাইপলাইন বাজিয়ে দেখার ইঙ্গিত দিলেন ক্রিক অপস চেয়ারম্যান। আয়ারল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএল এর কিছু আগে শেষ হবে, ২-৪ দিন আগে শেষ হবে। তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব, কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে। ওই নিয়ে এখনো কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয়নি। পূর্ণকালীন মেয়াদে মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত ঝুলে আছে বোর্ডের দেয়া শর্তের ওপরে। আপাতত একজন পছন্দের থাকলেও তিনি পুরো সময় দিতে রাজি নন। তার সাথে দর কষাকষির বিষয়টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। ওয়ানডে পুলকে খেলার মাঝে রাখতে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে ৮ দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বোর্ডের, জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। টাইগারদের ব্যাটিং গভীরতা নিয়ে শঙ্কিত সাবেক অধিনায়ক। তার মতে মিরপুরের উইকেটই টাইগারদের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ। টাইগারদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথটা এখনো মসৃণ নয়। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পেরে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে ওঠার সুযোগ। তারপরও ভাবতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে। বিসিবির প্রোগ্রাম বিভাগ পরিকল্পনাও সাজাচ্ছে মেগা ইভেন্ট কেন্দ্র করে। আসছে বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা বিসিএল, তবে ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ভিন্নতা আনতে চায় বোর্ড। পরিকল্পনায় আছে ডিপিএল এর বাইরে আরও একটি লিস্টে টুর্নামেন্ট। আমাদের 50 ওভার্সের খেলা কিন্তু খালি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটার বাইরে কিন্তু আর নেই। তো আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর 8টা টিমকে নিয়ে যদি 50 ওভার্সের কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই। তো সেই জায়গায় যদি এটা ব্যবস্থা করতে পারি, অলরেডি প্ল্যান করা আছে এটা। এখন সবচেয়ে
মানে আমাদেরকে ডিপেন্ড করতে হয় গ্রাউন্ডসের উপরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেলেও ব্যাটিংটা এখনো চিন্তার কারণ। মিরপুরের উইকেটই বড় অন্তরায় বলছেন নান্নু। উইকেট নিয়ে সবসময় কথাবার্তা বলি সব জায়গায়, কিন্তু স্ট্যান্ডার্ডটা কীভাবে রাখবো এটাও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। কিন্তু দেখেন স্লো ট্র্যাকে টার্নিং ট্র্যাকে ইজ ভেরি ডিফিকাল্ট আগে থেকে মাইন্ডসেট করা আপনি কীভাবে খেলেন। তো আমরা এই ধরনের উইকেটে আপনি ওই ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন না যে আমি রেডি টু প্লে। 2026 সালে টি-20 বিশ্বকাপ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট। মেগা ইভেন্টের বিবেচনায় স্পোর্টিং উইকেট প্রাধান্য দেওয়ার পক্ষে নান্নু। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মত তার। টি-20 ক্রিকেটে স্পিনিং ট্র্যাক আশা করাটা ঠিক না, কারণ টি-20 ক্রিকেট আপনাকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে, ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে, কারণ এখানে দুই দলের জন্যই সমান। যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট, আপনার এই অল্প সময়ের মধ্যে আপনার বেস্ট পসিবল উইকেটে খেলতে হবে এবং প্লেয়ারদেরও সেরাটা দিতে হবে। এখন লিটন দাসের দলের সামনে চ্যালেঞ্জ তাদের ধারাবাহিকতা ধরে রাখা, একই সঙ্গে বৈশ্বিক ইভেন্টে খেলার মতো মানসিকতা তৈরি করা, টপ স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হওয়ায় রিশাদ হোসেনের গ্রামের বাড়িতে খুশির আমেজ। ছেলেকে নিয়ে গর্বিত তার বাবা, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরাও উচ্ছ্বসিত তার পারফরমেন্সে। নীলফামারী থেকে সাকিব হোসেন বাদলের তথ্য ও মোহাম্মদ সোহেলের ছবি নিয়ে রিপোর্ট। নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের এই বাড়িতে টাইগার লেগ স্পিনার রিশাদের বেড়ে ওঠা। তার সাফল্যে পরিবারে খুশির আমেজ, ছেলেকে নিয়ে গর্বিত বাবা। এতে আমি শুকরিয়া জ্ঞাপন করতে পারতেছি না আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করতে পারতেছি না যে আমার ছেলে এত ভালো জায়গায় যাচ্ছে। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটে বলে নৈপুণ্যে মন জয় করেছেন গোটা দেশের। বিনয়ী রিশাদের পারফরমেন্সে উচ্ছ্বসিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও। রিশাদ খুব ভালো খেলতেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব ভালো করছে। রিশাদের নাম সারা বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। আমাদের সমাজের মানুষ তাকে ভালো বলে উৎসাহ দিতেছে, অনেকেই অনেক পজিটিভলি অনেক সুন্দর ধারণা করতেছে। রিশাদের জন্য দোয়া চাই, রিশাদ জন্য আরো দেশের জন্য ভালো খেলতে পারে। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ওয়ানডে দলকে দীর্ঘদিন পর সিরিজ জয়ের স্বাদ দিতে বড় ভূমিকা রেখেছেন রিশাদ। 3 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। বিপদের মুহূর্তে প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে খেলেছেন 13 বলে 26 আর 14 বলে 39 রানের ক্যামিও। ভক্ত শুভানুধ্যায়ীদের আশা, ধীরে ধীরে সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করবেন রিশাদ হোসেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। শুরু হলো ২৭তম জাতীয় ক্রিকেট লিগের 4 দিনের ফরম্যাট। সিলেটে ও খুলনায় উদ্বোধন করা হয় এই টুর্নামেন্ট। প্রথম দিনেই লড়ছে 8 বিভাগ। ঘরের মাঠে খুলনার প্রতিপক্ষ বরিশাল বিভাগ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা। আরেক ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নতুন দল ময়মনসিংহ। আর লাক্কাতুরার আউটার মাঠে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ। রাজশাহী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে লড়ছে স্বাগতিক রাজশাহী বিভাগ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। এনসিএল এর ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, 27তম এনসিএল এর যে লঙ্গার ভার্সনের যে ফরম্যাটটি আছে সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটির আউটার যে মাঠটি আছে সেটি আমার ঠিক পেছনে। এখানে আসলে আজকের লঙ্গার ভার্সনের যে ম্যাচটি আছে সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠটিতে ঢাকা এবং রংপুরের খেলাটা চলছে। এই মুহূর্তে যদি আমি ম্যাচের সর্বশেষ যদি বলতে চাই তাহলে 164 রানে 38 ওভারের খেলা হয়েছে, 3 উইকেট হারিয়ে, এবং এখানে প্রায় 7 রানের একটি এক্সট্রা কিন্তু চলে আসছে। এবং মূল যে গ্রাউন্ডটি রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু সিলেট এবং ময়মনসিংহের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে যথারীতি ঢাকা সিলেট এবং খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং যদি বলি যে সকালের দিকে আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করা হয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানটি কিন্তু আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার রেজাউল নবী এবং যিনি আহ্বায়ক অ্যাডহক কমিটি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এবং এখানে জেলা প্রশাসক সরওয়ার আলম উপস্থিত ছিলেন। এবং
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনিও যথারীতি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং ন্যাশনাল কমিটির এবং পরিচালক রাহাত শামস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওনাকেও আমরা লক্ষ্য করেছি। এখানের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। মিনহাজুল আবেদিন নান্নু আহ্বায়ক টেকনিক্যাল কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল এবং ম্যাচ রেফারি হিসেবেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে নিয়ামুর রশিদ রাহুল এবং বাংলাদেশ দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সকালবেলা এবং এখানে খুব নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই এনসিএল এর 27তম যে আসরটি সিলেটের সেটি কিন্তু আজকে উন্মুক্ত হলো এবং আজকে যদিও এখানে একটা আনুষ্ঠানিকতা হয়েছে, আজকের 4টি দল কিন্তু দুটি মাঠেই খেলছেন এবং এখন অবধি পর্যন্ত তেমন আসলে কোনো দর্শক আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এনসিএল এর আসরের আজকের সর্বশেষ খবরাখবর। এনসিএল এর সবশেষ খবরাখবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচ খেলতে নিজেই আগ্রহের কথা জানিয়েছেন লেস্টার সিটি তারকা। চেষ্টা চলছে সমিত সোমকে পাওয়ার বিষয়। ম্যাচ দুটি সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। এদিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সঙ্গে আফগানিস্তান ম্যাচ সাংঘর্ষিক হওয়ায় পরিবর্তন আসতে পারে ম্যাচে ক্যাম্পের সূচিতে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় না পেলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ফুটবল দল। এবার লাল সবুজ প্রতিনিধিদের মিশন ভারত বদের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে। এই ম্যাচে সমিত সোমকে পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এদিকে কার্ডের কারণে এফসি টুর্নামেন্টে এক ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে ফাহমেদুল ইসলামের। এই প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে, এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে। সমিত সোমেরও খেলার সম্ভাবনা আছে। ম্যাচে 1-2 দিন আগে চলে আসতে পারে আফগানিস্তানের ম্যাচের আগে, তবে সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চায়। এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমরা ওদের ক্লাবের সাথে কথা বলেছি, ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচে 2 ম্যাচের জন্য দরকার। এই ফাহমিদুলের যে ম্যাটারটা, যেহেতু সে 2টা ইয়েলো কার্ড পেয়েছে, নেক্সট ম্যাচ অফ থাকবে। আর যেহেতু প্রদর্শনী ম্যাচ আমাদের 13 তারিখ, আফগানিস্তান কোচ যদি মনে করে, কোচ যদি তার প্ল্যানিং অনুযায়ী রাখে, আমাদের তরফ থেকে কোনো না নাই। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 14 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা থাকবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের। তবে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামকে ম্যাচ ভেন্যু হিসেবে ঘোষণা দিয়েছে বাফুফে। যদিও সমঝোতার মাধ্যমে স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী ফেডারেশন। আর্চারিরও একটা টুর্নামেন্ট আছে, তো গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে। তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, কিন্তু পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে। আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের। কোচ হাভিয়ের কাবরেরা দেশে ফিরলে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমান জাতীয় দল আমাদের সম্ভাব্য তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব। এটা একদিন পিছাতে পারে, 30 তারিখ বা 1 তারিখ, এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করবো। সুন্দরবনে হয়তো কোনো ইভেন্ট থাকবে না, তারা যেটা বলেছে। তো আমাদের টিমের প্র্যাকটিস কোচ হয়তো ডিক্লেয়ার করবে প্র্যাকটিসটা কখন। এর আগেও তো আমরা আসলে প্র্যাকটিস শুরু করেছি 5টার সময়। এর আগে আমরা প্র্যাকটিস 5টা শুরু করতে হয়তো 1 ঘন্টা পিছিয়ে দিবে, ক্যাজুয়াল পুজোটা আমরা ঠিক করে নিই। ফিফা প্রীতি ম্যাচ খেলতে 10 নভেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিপিএলে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ফ্রেঞ্চ লিগে লড়বে পিএসজি, বুন্দেসলিগায় মাতাবে বায়ার্ন মিউনিখ। হামজা সমিতদের পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী আমেরিকান বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। শুরু হয়েছে তার পাসপোর্ট তৈরির কাজও। তবে এবছরই তার লাল সবুজের জার্সিতে খেলা হবে বলে জানিয়েছেন তার এজেন্ট। এছাড়া আরেক ফরওয়ার্ড জায়ান হাকিমকেও পাসপোর্ট তৈরি কাজও চলছে বলে জানান এজেন্ট আবিদ আনোয়ার।
হামজা চৌধুরী, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার ভাবনা। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা। তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে। এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা আমেরিকার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেভর ইসলাম। দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। লাল সবুজের জেনুইন নাম্বার 9-এর অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে। ট্রেভরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে। ট্রেভর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে, তো এই কারণে হচ্ছে, এবং ওর যেহেতু পাসপোর্ট নাই, ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি, বাট এগুলো হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, অনেক বছর আগেই যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে। তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না। এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। তবে এবছরই মাঠে দেখা যাবে না ট্রেভরকে। অন্যদিকে আরেক প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। তবে রয়েছে কিছু জটিলতা। সব বাধা পেরিয়ে শিগগিরই তাকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে। জায়ান হাকিম নিয়েও কাজ করতেছিলাম বা এখনও করতেছি, তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে, কারণ আমি মনে করি যেগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিচ হয়। তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে মানে এই না যে আমরা ইচ্ছা করে কাজ স্লো করছি বা এখানে কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটার কারণে কাজ হচ্ছে না, এমন বিষয়টা কখনোই না। ওর বাবা বা হচ্ছে দাদা পর্যন্ত করে অ্যালাউ করে ফিফা এখন। তো এগুলো হচ্ছে ওর ফেভারেই আছে। কিংবা আমরা সফলতার সহিত কাজ করতে পারছি, ইনশাল্লাহ আমরা জায়ান হাকিমেরটা শেষ করতে পারবো। বাংলাদেশের ফুটবলে হামজা সমিতদের পর এবার ট্রেভর ও জায়ান, এই দুই নাম নতুন আশার প্রতীক। তারা যোগ দিলে সমর্থকদের চিরচেনা সেই গোল সংকট কাটবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। তামিম হোসেন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। জয়ের ধারা অব্যাহত রাখতে ইপিএলে আজ মাঠে নামবে চেলসি। ব্লুদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী সান্ডারল্যান্ড। আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি মাঠে গড়াবে রাত 10:30টায়। চলতি মৌসুমের শুরুটা খুব একটা প্রত্যাশিত হয়নি জায়ান্ট চেলসির। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ী দলটা ফিরে পেয়েছে তাদের ছন্দ। টানা 4 ম্যাচ জয়ের পর সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ এবার চেলসির সামনে। ইপিএলের নতুন মৌসুমের শুরুর ম্যাচ হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় চেলসি। এরপর যদিও জয় হার মিলেই ছিল গল্পটা, তবে সম্প্রতি ভালো ছন্দে আছে ব্লুজ। নিজেদের খেলা শেষ 4 ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে এনজো মারেস্কার দল। এবার তাদের সামনে আরও এক জয় তুলে নেওয়ার সুযোগ। অপেক্ষাকৃত কম শক্তিশালী সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না চেলসি। লম্বা সময় পর ইপিএল এর সুযোগ পাওয়া সান্ডারল্যান্ড চলতি মৌসুমে আছে ভালো অবস্থানে। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান দলটার। সমান পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে চেলসি। তাই প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই এনজো মারেস্কার দলের। এই ম্যাচের আগে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নিতেই মনোযোগী ফুটবলাররা। লম্বা একটা ইনজুরি তালিকা নিয়ে বেশ চিন্তিত কোচ মারেস্কা। গার্নাচো, জেমস, কুকুরেলা, সানচেজ সহ আরো বেশ কয়েকজন আছেন ইনজুরিতে। তবে সেসব নিয়ে না ভেবে সান্ডারল্যান্ডের বিপক্ষে শক্ত রক্ষণ করে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা চেলসির। পরিসংখ্যানে এগিয়ে আছে ব্লুজেই। দু দলের শেষ 15 বারের দেখায় 10 জয় নিয়ে জয়ের পাল্লাটা ভারী চেলসিরই। আর ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে মারেস্কা বাহিনী। এদিকে আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রেড ডেভিলস। নিজেদের খেলার শেষ 2টি ম্যাচে জয় তুলে নিয়েছে রুবেন আমোরিমের দল। তবে লড়াইটা এবার টেবিলের 9 ও 10-এ থাকা দুই দলের। 13 পয়েন্ট নিয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর 12 পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে ব্রাইটন। এবার ঘরের মাঠে, তাই ব্রাইটনকে হারাতে মুখিয়ে রেড ডেভিলস। তবে মাজরাউ, জশুয়া জিরক্সি, মাইনু, ডর্গু, সেস্কোদের চোট বড় চিন্তার কারণ রুবেন আমোরিমের জন্য। যদিও ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবার স্বাগত খেলার সময়। ঝিনাইদহে বিশৃঙ্খলার কারণে বন্ধ হলো নারীদের ফুটবল ম্যাচ। মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠে মুখোমুখি হয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী দল। খেলা শুরুর 10 মিনিটের মাথায় এক অপ্রীতিকর ঘটনা ঘটে। কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের দিকে তেড়ে যান। বিশৃঙ্খলার মাঝে 2জন দর্শক ও একজন নারী ফুটবলার আহত হন। পরে আয়োজকরা ম্যাচটি বাতিল ঘোষণা করে। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিরোজপুরে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয় খেলা। ফাইনালে মুখোমুখি হয় জিয়ানগর রয়্যাল বয়েজ ফুটবল একাদশ ও মোরেলগঞ্জ প্রবাসী টাইগার্স ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বিজয়নগর রয়্যাল বয়েজ ফুটবল একাদশ। যুব সমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন আয়োজকরা। কর্মীটোলা গলফ ক্লাবে হয়ে গেল 8ম ড্যাফোডিল ক্যাপ্টেন্স কাপের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও কর্মীটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে মোট 662 জন গলফার অংশ নেন। এ ছিল খেলার সময়ের পর দুপুরের সময়ে থাকবেন গোলাম রাব্বি। শিমুল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।